রুহান থেমে যায় তার একদম সামনে। দুই হাত ভাঁজ করে দাঁড়ায়, চোখ না নামিয়েই রেগে বলে, তুমি আমাকে এখনো চিনোনি মিস রুহি? রুহি একটু নড়ে ওঠে, মুখ শক্ত করে বলে, আপনি যেটা করলেন সেটা রিগ্রেট ফিল করানো না, ছোট লোকই। আর আপনার মতো লোককে ভয় পাওয়ার চেয়ে বরং ডুবে যাওয়া অনেক ভালো। এই কথা শুনেই রুহানের মুখের পেশি টনটন করে উঠল। পাড়ে দাঁড়িয়ে থাকা সবাই শ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। মিথিলা মুখে হাত চেপে হাসি পা চাপছে। জনি আর ঈশার কানের পাশে ফিসফিসিয়ে বলে। জনি ধীরে ধীরে বলল, এই দুজনের বিয়ে দিয়ে দাও ভাই, হিন্দি সিরিয়ালেও এমন কম্পিটিশন হয় না। ঈশান রুহির আর রুহানের দিকে তাকিয়ে বলল, এদের বিয়া দিলে কেউ মরবে, কেউ খুন করবে। রুহান এবার একটু নিচু গলায় জোর করে শব্দ চেপে বলল, তুমি আমার সহ্য শক্তির লাস্ট লেভেলে পৌঁছে যাচ্ছ। ডোন্ট টেস্ট মি রুহি। রুহি কাঁধ বাঁকিয়ে বলল, তাহলে আপনি কি করবেন? আবার ফেলে দিবেন? ফেলে দিন, এবার আর উঠবো না। আপনি কেস ফাইলে যান। রুহান এবার সত্যি থমকে গেল। 1 সেকেন্ড চুপ। তারপর রুহান একদম কাছে এসে খুব ধীর গলায় বলল, আচ্ছা, তোমার প্ল্যানটা তো ভালোই ছিল, কিন্তু এবার আমিও একটা প্ল্যান করছি মিস রুহি। তার চোখে ভয়ঙ্কর এক শীতলতা। রুহি গিলে ফেলল লাজুক একটা ঢোক, কিন্তু মুখে কিছু বলল না। পারে তখন হুলস্থুল, পুকুরের ঠান্ডা পানি, ভেজা জামা কাপড়ে চিপচিপে অনন্যাভূতি। আর হঠাৎ জমে থাকা উত্তেজনার মাঝেই রুহান হঠাৎই একটা কাজ করে বসে। সে এক হাত বাড়িয়ে রুহির কোমর ধরে টেনে নেয় নিজের বুকের সাথে মিশিয়ে। এক মুহূর্তেই দুটো ভেজা শরীর একসাথে লেপ্টে যায়। রুহির চোখ বড় হয়ে যায় বিস্ময়ে। সে ঠান্ডায় কাঁপছিল, এখন যেন গরমে কাঁপছে। ছাড়ুন, আপনি পাগল নাকি? রুহি দুহাতে রুহানের বুক ঠেলে সরাতে চায়, কিন্তু রুহান নড়েও না, বরং কোমরে চাপ বাড়িয়ে বলে, না। শুধু তার চোখে ঝলসে ওঠে এক ধরনের দাবির আগুন। রুহির হাত কাঁপে, ঠোঁট কাঁপে, তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। রুহানের গায়ের গন্ধ, তার বুকের চাপ, আর এই অদ্ভুত শক্তির সম্মুখে রুহির সমস্ত প্রতিবাদ যেন হার মেনে যায়। তার সমস্ত শক্তি মিশে যায় এক অজানা অরণ্যভাবের ঝড়ের মাঝে। তার মাথায় এখন আর স্পষ্ট চিন্তাও নেই, শুধু আছে ধুকপুক করা এক অচেনা ভয় আর অজানা আকর্ষণ। পাড়ে দাঁড়িয়ে থাকা সবাই চুপচাপ তাকিয়ে থাকে। জনি ফিসফিসিয়ে বলে, এটাই শাস্তি না ভাই? এই রোহান তো দেখি যখন তখন রোমান্টিক মুডে চলে যায়, আর আমরা তাদের রোমান্টিকতা দেখে বিনোদন পাই। ঈশান বলে, রোহান এইভাবে চললে তো ক্যাম্পাসে ওর মূর্তি উঠবে, তাও লোভাসন পেজে। সাব্বির বলল, ভাই রে ভাই, আমি তো ভাবছিলাম মেয়ে ছুটলেন মানে খতম। এখানে তো প্রেমের হাই ভোল্টেজ চলছে। মিথিলা, মিসমি, ইফা সবাই চুপচাপ চোখ কপালে তুলে তাকিয়ে থাকে। মিথিলা ঠোঁট কামড়ে মিসমি আর ইফাকে বলে, এটা কি আমাদের প্রতিবেশী আবার রুহি? এভাবে চুপ করে আছে কেন? মিথিলার কথা শুনে মিসমি বিজ্ঞের ন্যায় চশমাটা একটু ঠিক করে। ভাবটা এমন যেন সে তার চশমা দিয়ে চোরা চোখে কিছু পরখ করছে। এর প্রতিবাদী রূপ ততক্ষণ থাকবে যতক্ষণ রুহান ভাইয়া দূরে থাকবে। শ্রেয়া আর রিয়া একটু এগিয়ে আসে, কারণ জিনিয়া তখন দাঁতে দাঁত চেপে মুষ্টিবদ্ধ হাতে দাঁড়িয়ে, তার চোখে অগ্নি, শিরা ফুলে উঠেছে হাতে, সে রাগে কাঁপছে। জিনিয়া গর্জে ওঠেন, তোরা দেখছিস পাবলিক প্লেসে রোহান কি করছে? আমি এই মেয়েটাকে ছিঁড়ে ফেলবো। রিয়া তড়িঘড়ি করে বলে, জিনিয়া, এটা পাবলিক প্লেস, পাগলামি করিস না। শ্রেয়া বলে, তুই এখন কিছু করলে রোহান তোকে নয় আমাদেরই এক হাতে তুলবে। জিনিয়া দাঁত চেপে বলে, দেখিস, এই মেয়েটাকে আমি একটু শান্তিতে থাকতে দেবো না, ওকে আমি দেখে নিব। সবাই বুঝে যায় আজ এই পুকুর শুধু ঠান্ডা পানি নয়, গরম গরম ড্রামার এক রোলিং ওশান। রুহির চোখ বন্ধ, শরীর ভেজা, ঠান্ডায় কাঁপছে, তবু সে নড়ছে না। রুহানের বুকের সাথে এমন করে ঠেসে থাকা, তার উষ্ণ নিঃশ্বাস গাল ছুঁয়ে যাওয়া, সব কিছু যেন রুহির ভেতরে ঝড় তুলে দিচ্ছে। আর রুহান, সে এক দৃষ্টিতে রুহির মুখের দিকে তাকিয়ে আছে, কোনো কথা নেই।
শুধু রাগে ঠোঁট চেপে রাখা, চোখে এক অদ্ভুত উষ্ণতা আর কন্ট্রোলড আগুন। তার দৃষ্টিতে এখন রাগ, প্রতিশোধ এবং আরও একটা কিছু আছে যেটা সে মানতে নারাজ। হঠাৎ রুহান জল শক্ত করে ফিসফিস করে বলে, প্ল্যান করেছো তো, এবার শাস্তি শুনো। রুহি চমকে যায়, চোখ খুলে তাকায় রুহানের চোখে। রুহান হঠাৎই রুহির কোমর আরও শক্ত করে ধরে আর ঠোঁট নিয়ে যায় রুহির কানের খুব কাছাকাছি। আরেকবার যদি এমন নাটক করো তাহলে। কথাটা শেষ করে না, তাতে দাঁত চেপে যায়। তারপর আবার বলে, সামনে কেউ না থাকলে একটা কিছু করতাম। রুহির শ্বাস বন্ধ হয়ে আসে, সে যেন বিশ্বাসই করতে পারছে না রুহান কিসের কথা বলেছে। রুহি তা ভালো করেই বুঝতে পেরেছে। তার মুখ লাল হয়ে যায়, ঠোঁট কাঁপে। আপনি আপনি কি? রুহান হঠাৎই রুহিকে ছেড়ে দেয়। রুহি হঠাৎ ভারসাম্য হারিয়ে একটু কাত হয়ে পড়ে, কিন্তু নিজেকে সামলে নেয়। পেছনে তখন ক্যাম্পাস ফাটিয়ে হইচই চলছে। স্টুডেন্টদের কেউ ভিডিও করছে, কেউ চেঁচাচ্ছে, কেউ হি হি করে হাসছে। জনি আবার বলে, এই পুকুরে এখন থেকে রোমান্স সেশন চলবে বুঝি? আমি আজ থেকে লাইফ জ্যাকেট নিয়ে ক্লাসে আসব। তবে একটা স্বীকার করতেই হবে, রোহান রাগ করলে প্রেমের ওভারডোজ দেয়। সাব্বির বলে, রুহান একদিন এই মেয়ের কাছে একেবারে গলে যাবে। আমি আজ থেকে ক্যালেন্ডার বানাতে বসি রুহি দিবস পালনের জন্য। রুহান পুকুর থেকে উঠে আসে, তীক্ষ্ণ চোখে চারপাশে তাকিয়ে বলে, যারা ভিডিও করেছে এখনই ডিলিট করে দাও, নয়তো পরিণাম খারাপ হবে। কেউ সাহস করে কিছুই বলে না। রুহি এখনও স্তব্ধ। রুহানের কথায় ঘোর থেকে বেরিয়ে আসে। তারপর সেও পুকুর থেকে উঠে আসে। নিজেকে একটু সামলে নিয়ে রুহানের উদ্দেশ্যে বলে, আপনার এই কাজের জন্য আমি আপনাকে ছেড়ে দিব না। রুহান আবারও রাগী চোখে তাকায়, চোখে মুখে স্পষ্ট রাগ, অথচ ঠোঁট বাঁকিয়ে বলে, এখনও সাহস কমেনি? এখন কি যেটা করতে চেয়েছিলাম সেটাই করব নাকি? সবাই স্তব্ধ। রুহি চোখ বড় বড় করে তাকায়, দু কদম পেছনে সরে যায়। রুহান আর কিছু বলে না, গম্ভীর মুখ নিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। রুহি থমকে দাঁড়িয়ে থাকে, শরীরটা ভেজা, কাপড়গুলো লেপ্টে আছে গায়ে। ঠান্ডা লেগে গায়ে কাটা দিচ্ছে, কিন্তু তার চেয়েও বেশি শিউরে উঠছে ভেতরের অনন্যাভাবগুলো। রুহান যখন তাকে নিজের বুকের সাথে এমন করে চেপে ধরেছিল, তখন তার সব রাগ, সব জেদ কোথায় যেন গলে গিয়েছিল। তার কানে ফিসফিস করে বলা কথাগুলো এখনও প্রতিধ্বনি দিচ্ছে। সামনে কেউ না থাকলে একটা কিছু করতাম। রুহি চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল তখনও, ভেতরে ঢেউ সামাল দেওয়ার চেষ্টা করছিল। হঠাৎ পেছন থেকে কেউ তার হাত চেপে ধরল। তীব্র ব্যথায় রুহি চোখ বড় করে ঘুরে তাকায়। জিনিয়া, চোখে মুখে আগুন ঝরছে তার, ফিসফিস নয়, গর্জন করে উঠল সে, তুই কে? কি ভেবেছিস নিজেকে? নাটক করিস ক্যাম্পাসের মাঝে? তোর মতো মেয়েদের আমরা ঠিক চিনি। আরেকটু চেপে ধরে বলে, বড় এসেছে মাথা উঁচু করে চলবে। টিউশনি করে পয়সা কামানো, কাপড় ভিজে যাওয়া তোকে আরো ভিখারির মতো লাগছে বুঝলি? তোর মতো গরিব মেয়েরা শুধু লোক দেখানোর সাহস দেখায়। নিজের অবস্থান জানিস? নোংরা পাড়ায় বড় হয় একটা মেয়ে। চারপাশে ছড়িয়ে পড়া কৌতূহলী চোখগুলো এখন ভয় আর উত্তেজনায় তাকিয়ে আছে। রুহান থেমে গেছে, পেছন ফিরে দেখে জিনিয়া রুহির হাত ধরে আছে, কিন্তু রুহান কিছুই বলেনি জিনিয়াকে। সে দেখতে চায় রুহি কি করে। হঠাৎ রুহি নিজের হাত ছুঁড়ে বের করে নিল জিনিয়ার পেছন থেকে। মুহূর্তের মধ্যেই ঘুরিয়ে চেপে ধরল তাকে, ঠিক যেমন জিনিয়া তার হাত ধরেছিল তেমন করে। জিনিয়ার দুই চোখ অবিশ্বাস্যে বড় হয়ে গেল। সে ছটফট করে, কিন্তু রুহির চোখে এখন আগুন। ঠান্ডা দৃঢ় কণ্ঠে বলল, দয়া করে আপনি আপনার সীমা ভুলবেন না। আমি নিজের সম্মান রাখতে জানি। কারো পেছনে লাগার মতো মেয়ে আমি নই, আর আমি কারো করুণা কিংবা প্রাপ্য নই। আমি আমার অবস্থান নিজে বানিয়ে নিই। আপনি ঠিকই বলেছেন, আমি গরিব। আমার মায়ের হাতে সেলাইয়ের কাটা দাগ। আমি নিজে টাকা কামিয়ে
আমি নিজে টাকা কামিয়ে চলি, কিন্তু আপনি ভুলে গেছেন সম্মান অর্থ দিয়ে কেনা যায় না। আর একটা কথা মনে রাখবেন, গরিব হওয়া অপরাধ নয়, কিন্তু ছোট মনের মানুষ হওয়া লজ্জার। জিনিয়ার মুখে আর কথা নেই। রুহি তাকে ছেড়ে দেয়। চারপাশে ভিড় করা শিক্ষার্থীরা চুপচাপ। এই মেয়ে যে শুধু রূপের সাহসে নয়, তেজেও ভয়ঙ্কর। সবাই এখন সেটা জানে। রুহান দাঁড়িয়ে তাকিয়ে থাকে। সে রেগে আছে নাকি বিরক্ত হচ্ছে বোঝা দেয়। সে ঠোঁট বিড়বিড় করে বলে, ফায়ারফ্লাই। রুহানের পাশে রায়ান, ঈশান, জনি, সাব্বির দাঁড়িয়েছিল। রায়ান বলে, এই মেয়ে ভাঙবে তবু মচকাবে না। সাব্বির তাল মিলিয়ে বলে, ঈশান ঠিকই বলে, এই মেয়ের নাম তেজপাতা রহমান রাখা উচিত। রুহানের সব বন্ধুরা হেসে ওঠে। রুহি ওড়না ঠিক করে, মুখ ঘুরিয়ে পুকুর পাড় থেকে হাঁটতে শুরু করে। সবার চোখের সামনে মাথা উঁচু করে রুহানরাও চলে আসে তৎক্ষণাৎ। জিনিয়া কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকে। তার চোখে রাগ, ঠোঁটে কামড় বসানো আর হাত দুটো মুষ্টিবদ্ধ। সে যেন নিজেকে কষ্ট করে থামিয়ে রেখেছে। তার বুকের ভেতরটা আগুনের মতন জ্বলছে। ওই মেয়ে আমার সামনে। এই লজ্জা, অপমান আর হার মানা অনন্যাভূতিটা জিনিয়ার গায়ে লেপ্টে আছে ভিজে কাপড়ের মতো। চারপাশে যারা দাঁড়িয়ে তাদের কেউ আর তাকাচ্ছে না জিনিয়ার দিকে। সব নজর ছিল রুহির দিকে। এটা জিনিয়া সহ্য করতে পারছে না। সে ধীরে ধীরে পেছনে হাঁটতে থাকে, মাটিতে চোখ, কিন্তু মুখে এমন একটা ছায়া যেটা কেউ এর আগে দেখেনি। নিজের জায়গা থেকে নড়ার আগে সে ফিসফিস করে বলে, শেষ না, এটা তো শুরু। ও আমাকে অপমান করলো, আর রোহান কিছু বললো না। এই মেয়েকে আমি শেষ করে ছাড়বো। যে মেয়ে নিজের জায়গা চেনে না, তাকে জায়গা দেখানোটা আমার দায়িত্ব। শ্রেয়া এগিয়ে এসে কিছু বলতে চাইলে জিনিয়া চোখ তুলে একবার তাকায়। তাতে এতটাই বিষ ছিল যে শ্রেয়া পেছনে সরে যায়। রিয়া নিচু গলায় বলে, জিনিয়া প্লিজ, এসব মনের ভিতরে রাখিস না, ভুল বোঝাবুঝি ছিল। জিনিয়া থেমে গিয়ে বলে, তুই বুঝবি না রিয়া, রোহান আমার। এই মেয়েটা সব কিছু নষ্ট করেছে। ওর হাসি, ওর চোখের ভাষা, ওর সাহস, সবটা ভাঙবো আমি একটা একটা করে। ওর জীবনটাকে তছনছ করে দিব। তার কণ্ঠে বিষের মতো প্রশান্তি ছিল। প্রতিশোধের আগুনে এখন সে ঠান্ডা, আর এই ঠান্ডা জিনিয়ায় সবচেয়ে বিপজ্জনক। দুপুরের রোদে চারপাশ যখন ঝিমিয়ে পড়েছে, তখনই দরজার খচখচ শব্দে ঘরের ভেতর একটু সাড়া পড়ে। রুহি ভেজা কাপড়ে ভেতরে ঢুকতেই রুহির মা চমকে তাকালেন। তার পরনে ভিজে সালোয়ার কামিজ, চুলগুলো এলোমেলো, চোখে মুখে ক্লান্তি। ভেজা কাপড় গায়ের সাথে জড়িয়ে আছে, যেন কোনো বেদনা লুকিয়ে আছে তার মধ্যে। কিরে মা, এভাবে ভিজে গেলি কিভাবে? চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলেন রুহির মা। সাথে সাথেই জুহি পাশ থেকে ভ্রু কুঁচকে বলল, আজকে তো বৃষ্টি ছিল না আপু, দুপুরে তো খাঁকা রোদ ছিল, তাহলে ভিজলে কিভাবে? একটু দুষ্টু ভঙ্গিতে সে আবার যোগ করলো, নাকি ক্লাস করতে করতে ঘেমে ভিজে গেছো? বলেই নিজের খিলখিল হাসিতে মেতে ওঠে। রুহি বিরক্ত মুখে বলে উঠল, তুই তো সব কিছু বলে দিচ্ছিস, আমাকে বলতে দে তো। তারপর মায়ের দিকে তাকিয়ে একটা নরম হাসি দিয়ে বলে, আসলে ক্যাম্পাসের পাশে একটা পুকুর আছে, ওখানে আড্ডা দিচ্ছিলাম সবাই, হুট করে পিছলে পড়ে গেছি। রুহির মা হালকা কপালে হাত রেখে বললেন, তুই আজকাল কেমন যেন অস্থির হয়ে গেছিস মা। কখনো রিস্কায় হাত ছিঁড়ে আসছে, তো কখনো পুকুরে পড়ে যাচ্ছিস। একটু সাবধানে চল না রে। রুহি কিছু বলে না, শুধু মুখটা একটু নিচু করে রাখে। ভেতরে ভেতরে একটা কষ্ট তাকে ঘিরে ধরে। সে ভাবে, সব ওই মিস্টার খিটখিটে সিদ্দিকের জন্য হয়েছে। বেটায় আমার ভার্সিটি লাইফটা তেনা তেনা করে দিচ্ছে। কখন যে স্বাভাবিকভাবে কিছু হবে। চোখে যেন হালকা ঝাপসা ভাব আসে। ঠিক তখনই মায়ের কণ্ঠে আবার ডাক, কিরে দাঁড়িয়ে থাকবি নাকি? যা ফ্রেশ হয়ে আয়, কাপড় পাল্টা, ঠান্ডা লেগে যাবে তো। রুহি মাথা নাড়ে, হ্যাঁ যাচ্ছি মা। চুপচাপ ঘরের ভেতরে চলে যায়। চাপা ভেজা কাপড়ে ঠান্ডা শরীরটা যতটা কাঁপছে,
মনে জমে থাকা দ্বিধা সংকোচগুলো তার চেয়েও বেশি কাঁপছে। অন্যদিকে রুহান আবার তার সেই ফ্ল্যাটে পৌঁছে গেছে। পেছনে তার বন্ধুরাও এসেছে। কেউ পেছনেই ঝাপাঝাপি করছে, কেউ দরজা খোলার আগেই ঢুকতে চাইছে। রুহান কিছু না বলে সোজা ঢুকে গেল ভেতরে। চুপচাপ গিয়ে আলমারির দরজা খুলে দিল। একটা ধূসর রঙের শার্ট বের করলো। তারপর ধীরে ধীরে ভেজা শার্টটা খুলে বদলে নিল। পেছনে তখনও বন্ধুরা থামেনি। এই সাব্বির, দেখলি তো কেমন করে টান মারল রুহিকে? তাই তো, আমি তো ভাবছিলাম সিনেমা চলছে। এই তো জানি, তুই তো আজকাল প্রেমের বিশারদ হইছিস দেখছি। হঠাৎ জনি এগিয়ে এসে রুহানের বাহু ধরে ওকে নিজের দিকে ঘুরায়। চোখে কেমন এক সিরিয়াস ভাব। তারপর বলে, ভাই সত্যি করে বলতো, তোর কি হয়েছে? রেগে গেলে তুই রোমান্টিক হয়ে যাস কেন? রুহান এক ঝলকে তাকায় জনির দিকে। তারপর বিরক্ত ভঙ্গিতে চোখ সরিয়ে নেয়। ধুর, তোরা থামবি? কি ফালতু ফালতু কথা বলিস তোরা? আহা, এখন আবার রেগে গেলি? সাব্বিরও সিরিয়াস ভঙ্গিতে বলে, মানে তুই এতটা সিরিয়াসলি ওর কাছে টেনে নিলি? মনে হচ্ছিল কিছু তো একটা। বাকি কথা বের করে না মুখ থেকে রুহানের ভয়ে। জনি আবার বলে, ভাই প্রেমে পড়েছিস তুই, আমি আগেই বলেছিলাম। রায়ান নাক ছিটকে বলে, তুই চুপ কর তো জনি, তোকে তো প্রেম বুঝাইনি, নিজেই 10টা ছ্যাঁকা খাইছিস। ওইটা আলাদা ব্যাপার। এখন আসল কথা হইল রুহান ভাইয়ের চেহারা লাল, মনে হয় কিছু একটা হয়েছে। রুহান এবার সোজা দাঁড়িয়ে পড়ে। পাশে গিয়ে সোফায় বসে পড়ে ধপ করে, একটু চুপচাপ। তারপর ফিসফিস করে বলে, আমি বিরক্ত হচ্ছি রে। তোদের এই বাড়াবাড়ি থামা উচিত। যা হয়েছে, যা দেখি তোরা, সব কিছুর মানে প্রেম না। সবাই একটু চুপ করে যায়। বন্ধুদের ফিসফাস, রুহানের চুপচাপ মুখ। ঘরটা যেন ধোঁয়ায় ঢেকে যায়। বাতাসে জমে থাকে প্রশ্ন। রুহান নিজেও কি জানে ওর ভেতরে কি হচ্ছে? রাতে রুহান বাসায় আসে। রুহানের ঘরটা আধো অন্ধকার। একটা স্ট্যান্ড ল্যাম্প জ্বলছে। রুহান বিছানায় বসে। ব্ল্যাক শার্টের বোতাম খুলে রেখেছে। ভেজা চুলগুলো পেছনে টেনে নিয়েছে। তার চোখে এক ধরনের অস্থিরতা। হাতে ধরা পানির বোতলটাও অর্ধেক ফাঁকা। সে গলার ভেতর দিয়ে রাগ চেপে ফিসফিস করে বলে, আমি কেন বারবার কেন? তার চোখে ক্ষোভ, নিজের ওপর রাগ। ওর ওই শয়তানি হাসি, উফ, জানতাম আমাকে নামানোর জন্যই করছিল, তাও কেন গিয়েছিলাম? সে ফিসফিস করে বলে ওঠে। আর তারপর সবার সামনে আমি ওর কোমর ধরে, উফ। রাগে আবার বিছানায় রাখা বালিশটা দেওয়ালে ছুঁড়ে মারে। এই মেয়ে আমার মাথা খেয়ে ফেলেছে। এক এক সময় মনে হয় শাস্তি দেই, আবার এক এক সময় তুমি। সে থেমে যায়। চোখ বন্ধ করে শুধু অনন্য ভাব করে। ওর গায়ের গন্ধ, ভেজা চুলের ছোঁয়া, বুকের সঙ্গে লেপ্টে থাকা ওর শরীর। তার ঠোঁট কাঁপে। তুমি কি জানো তুমি আমার সাথে কি করেছো রুহি? নিজে নিজের মুখ চেপে ধরে যেন এসব কথা মনের গহীন থেকে বের না হয়ে আসে। অন্যদিকে রুহি শুয়ে আছে তার ছোট্ট বিছানায়। মাঝখানে তার মা, আর অপর পাশে পাতলা একটা চাদর গায়ে দিয়েছে রুহি। কিন্তু ভেজা অনন্যাভূতির মতোই তার শরীর আর মন জড়সড়। চোখে ঘুম নেই, শুধু কিছু দৃশ্য ঘুরে ফিরে আসছে। রুহানের শক্ত বাহু, বুকের সঙ্গে ঠেসে ধরা তার ঠান্ডা কিন্তু জ্বলন্ত দৃষ্টি, আর সেই কানে কানে উচ্চারিত ভয়ানক কোমল হুমকি। সামনে কেউ না থাকলে একটা কিছু করতাম। রুহির বুক ধক করে ওঠে। সে উঠে বসে, নিজের কাঁধ দু হাতে চেপে ধরে, যেন এখনো সেই স্পর্শ শরীরে আছে। উনি 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 কি করে পারলেন সবার সামনে এমন করতে? তার চোখে রাগ আসে। কে উনি আমার, যে আমাকে? কিন্তু সেই রাগ গলে যায় মনের গহীনে জমে থাকা এক অচেনা কম্পনের ভেতরে। তার ঠোঁট কাঁপে। কিন্তু তখন কেন আমি তাকে ঠেলে সরাতে পারিনি? কেন আমার মনে হলো কিছু একটা হচ্ছে, যেটা আগে কখনো হয়নি? আমি নিজেকেই প্রশ্ন করে যায়। উত্তর মেলে না। শুধু চোখের কোণে জমে থাকা কিছু জল চুপি চুপি চুয়ো চুয়ো করে নামে। রাত নেমেছে শহরের উপর। চুপচাপ ছাদে বৃষ্টি নয়,
কিন্তু মনে যেন ঝরছে এক একটা অনন্যাভূতির ঝড়। দুটো ভিন্ন ঠিকানায় দুটো মানুষ, একই স্মৃতি নিয়ে বিভ্রান্ত অস্থির। রুহির টিউশনটা পাওয়া ছিল তার জীবনের আরেকটা চ্যালেঞ্জের দরজা খোলা। ডাইনামিক কোচিং সেন্টার, শহরের অন্যতম নামী প্রতিষ্ঠান, আর এখানেই রুহি পড়ায়। আজও সে সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে পড়ল পড়ানোর উদ্দেশ্যে। এতদিন সব ঠিকঠাক ছিল, কিন্তু আজ কিছু একটা ঠিক নাই। হঠাৎ করেই আজ ক্লাসে সাফওয়ান নামের একটা ছেলে বারবার রুহিকে বিভ্রান্ত করতে শুরু করলো। একটা বিষয় সে 2-3 বার ধৈর্য ধরে বোঝানোর পরও ছেলেটা মুখ ঝামটা দিয়ে বলে উঠল, ম্যাম, আপনি তো কিছুই ঠিকমতো বোঝাতে পারছেন না। উল্টো আমি নিজের মতো করে বোঝার চেষ্টা করছি বলেই আপনি বিরক্ত হচ্ছেন। তার কথা শেষ হতেই সাফওয়ানের এক বন্ধু পাশে সায় দিয়ে বলে, এরকম হলে তো আমরা ভালো করে কিছু শিখতেই পারবো না এই কোচিং সেন্টারে। আমরা টাকা দিয়েই পড়ি, আর আপনি যেভাবে পড়াচ্ছেন তাতে আমাদের সিলেবাসও শেষ হবে না, কিছু ঠিকমতো বোঝাও যাবে না। ওদের কথায় ক্লাসের নিচু ছাত্রও সমস্যারে হাহা করে সায় দিয়ে উঠল। আর রুহি কিং কর্তব্যবিমূঢ় হয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো। এত যত্ন নিয়ে পড়ানোর পরও ছাত্ররা তার সঙ্গে এমন আচরণ করছে ভাবতেই তার বুকটাতে যেন চাপ ধরে এলো। নিজেকে দ্রুত সামলে নিয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় সে বলল, যথেষ্ট মনোযোগ দিয়ে পড়াচ্ছি, কিন্তু তোমরা যদি মন দিয়ে না শোনো সেটা কি আমার দোষ? রুহির কথায় কিছু শিক্ষার্থী মাথা নেড়ে তাকে সমর্থন জানালো, কিন্তু সাফওয়ান আবার কটাক্ষের সুরে বলে উঠল, আপনি যদি সত্যি ভালো পড়াতেন তাহলে আমাদের বুঝতে সমস্যা হতো না, তাই না? তার কথায় আবার কিছু ছাত্র সাফওয়ানের পক্ষ নিয়ে গুঞ্জন তুলল, আর কিছু ছাত্র চুপচাপ রুহির দিকে সহানুভূত দৃষ্টিতে তাকিয়ে রইল। ক্লাসের ভেতর যেন অদৃশ্য একটা বিভাজন তৈরি হয়ে গেল। গুঞ্জনের মাঝেই হঠাৎ করে কোচিং সেন্টারে সিইও ক্লাসে প্রবেশ করলেন। ভেতরে ঢুকেই কড়া গলায় বললেন, কি সমস্যা মিস রুহি? ক্লাসে চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? রুহি কিছু বলার জন্য মুখ খুলতে যাবার আগেই সাফওয়ান দ্রুত বলে উঠল, স্যার, ম্যাম আমাদের কিছুই ঠিক করে বোঝাতে পারছেন না। উল্টে আমরা যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে বিরক্ত হয়ে ওঠেন। সিইও একবার রুহির দিকে সন্দেহ ভরা চোখে তাকালেন। রুহি শান্ত গলায় বলল, স্যার, আমি জানি না ওদের কেন এমন মনে হচ্ছে। আমি যথেষ্ট চেষ্টা করছি বোঝানোর, কিন্তু ওরা যদি মনোযোগ না দেয় সেটা কি আমার দোষ? রুহির উত্তর শুনে সিইওর মুখ গম্ভীর হয়ে গেল। তার ভেতরে রাগ স্পষ্ট হয়ে উঠল। নিজের কোচিং সেন্টারে রেপুটেশনের কথা ভেবে তিনি কড়া গলায় বলে উঠলেন, আগে তো কোনো স্যাররা ম্যাডামের বিরুদ্ধে এমন অভিযোগ আসতো না, তাহলে আপনার বেলায় কেন আসছে? নিশ্চয়ই আপনার পড়ানোর মধ্যে ঘাটতি আছে। তারপর তিনি ক্লাসের সব স্টুডেন্টের উদ্দেশ্যে ঘোষণা করলেন, আমি কালকে এই ব্যাপারে একটা ব্যবস্থা নিচ্ছি। কথা শেষ করে কোনো উত্তর শোনার সুযোগ না দিয়েই সিইও ঘুরে চলে গেলেন। তার চলে যাওয়ার সাথে সাথেই সাফওয়ান আর তার বন্ধুরা মুখ চেপে হাসতে লাগলো, যেন তাদের সাজানো প্ল্যান সফল হয়েছে। রুহি সবকিছু দেখে বুঝেও কিছু বলার মতন অবস্থায় ছিল না। তার বুকের ভেতর অসহায় একটা আগুন জ্বলছিল। অনেক কষ্ট করে এই কোচিংয়ে পড়ানোর সুযোগ পেয়েছে সে, আর এখন যদি তাকে বাতিল করে দেওয়া হয় তাহলে নতুন টিউশনি পেতে অনেক কাঠখোট্টা পুরাতে হবে। কিন্তু সাফওয়ানদের এখনই কিছু করা যাবে না, সে জানে। ধৈর্য ধরে সঠিক সময়ে পাল্টা দিতে হবে। চোখ নামিয়ে নিঃশব্দে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল রুহি। বাইরে এসে সে শুনতে পেল দুই ছাত্রের কথোপকথন। দোস্ত, জিনিয়াপুর কাজ তো দারুণ হচ্ছে। এই ম্যাডামটা কালকেই টাটা বাই বাই হয়ে যাবে। সাফওয়ান তো একদম ফাটাফাটি কাজ করেছে। জিনিয়াপু বলেছে রুহিকে সরাতে পারলে আপুর রাস্তা ক্লিয়ার। রুহি একটা দেওয়ালের পেছনে দাঁড়িয়ে শুনছিল। তার গলা শুকিয়ে আসছিল। জিনিয়া জিনিয়া, সেই এক নাম যেটা শুধু তার আত্মসম্মানে নয়, এবার তার কেরিয়ারেও আঘাত আনতে শুরু করেছে। রুহি আর ভার্সিটি যায়নি। কোচিংয়ে পড়িয়ে সে তার পড়ালেখার খরচটা চালাচ্ছে। ইউনিভার্সিটিতে পড়তে অনেক খরচ, স্কলারশিপের টাকায় তো আর সব হয় না। তাই সে বাসায় চলে আসে। বাসে আসতেই তার মা জিজ্ঞাসা করে, কিরে, চলে এলি যে, ভার্সিটি যাবি না? না মা, আজ শরীরটা খারাপ লাগছে তাই। তার মা আর কিছুই বলেনি। সে ফোন করে মিথিলাকে সব জানায়। মিথিলা বলে,
তুই বসে থাকবি না, কিছু একটা কর। রুহি আবার বলে, আজ গিয়ে একটা কিছু করব, আর জিনিয়া ফিনিয়ার ব্যবস্থা আমি পরে করব। আগে আমি নির্দোষ সেটা প্রমাণ করা জরুরি। অপর পাশ থেকে মিথিলা বলে, হ্যাঁ, তুই টেনশন নিস না, কাল একটা কিছু ব্যবস্থা হবে, এখন রাখ। রুহি ফোন রেখে দিল আর ভাবতে থাকলো কি করা যায়। হঠাৎ তার মাথায় আফনানের কথা আসে। সে ওই ক্লাসের শান্ত স্বভাবের ছেলে, সবার সাথে সহজেই মিশে যায়। রুহি মনে মনে ভাবে আফনানের থেকে সাহায্য চাইবে। অন্যদিকে ভার্সিটির এক কোণে গোল হয়ে বসে আছে রুহান, রায়ান, ঈশান, জনি, সাব্বির, জিনিয়া, শ্রেয়া আর রিয়া। চারপাশে হইচই কোলাহল, কিন্তু এই দলটার মধ্যেই আলাদা একটা চাঞ্চল্য। তারা নিজেদের দুনিয়ায় মেতে আছে। হলুদ পাতার নিচে ছায়ায় বসে আড্ডা চলছে, কেউ মাটিতে বসে, কেউ আবার সিঁড়ির ধাপে হেলান দিয়ে। একে একে সবাই হাসছে, ঠাট্টা করেছে, আর লক্ষ্য একটাই, জনি। রুহান একটু গম্ভীর স্বভাবের হলেও বন্ধুদের সঙ্গে সে ঠিকই তাল মিলায়, হাসে, ঠাট্টা করে, আবার মাঝে মধ্যে এমন কিছু বলে ফেলে যা শুনে বাকিরা হো হো করে হেসে ওঠে। জনি আজকে একটু চুপচাপ, তার গায়ে চাদরের মতন একটা হালকা নীল শার্ট ঝুলছে, মুখে উদাসী ভাব, কিন্তু সেটা দেখে কেউই সহানুভূতি দেখাচ্ছে না। ঈশান ঠোঁট কামড়ে হাসি চাপতে চাপতেই বলল, এই নিয়ে কয় নম্বর গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হলো রে ভাই? জনি একটু গালা খাকাটি দিয়ে নাটকীয় ভঙ্গিতে বলে, 21 নাম্বার। সবাই একসাথে হো হো করে হেসে ওঠে। শ্রেয়া চোখ বড় বড় করে বলে, মানে তুই 21টা মেয়েকে সামলিয়েছিস? এই তোর মুখটা দেখলে তো কাকেরাও ভয় পায়। রিয়া মুখ বাঁকিয়ে বলে, কি জাদু আছে তোর মধ্যে? হ্যাঁ, এইভাবে তো সিগারেটও স্বীকার করে না। রায়ান হেসে বলে, মেয়েটা নিজে থেকে ব্রেকআপ করেছে নাকি তুই তোর ওই প্রেমের ওভারলোড দিয়ে ভয়ে পালাতে বাধ্য করেছিস? সাব্বির চা খেতে খেতে বলে, আমি তো ভাবছি জনিকে নিয়ে একটা বই লিখি, 10 দিনে কিভাবে ব্রেকআপ করেন, বেস্টসেলার হইবেই। জনি গম্ভীর মুখে বলে, তোরা বুঝবি না, প্রেম এক গভীর সমুদ্র, কেউ কেউ ডুবে দেয়, আর আমি তো শুধু পা ভিজাই। ঈশান হেসে হেসে পড়ে যায় মাটিতে। তোর পা তো না, তোর ব্রেনটাই ডুব দিয়েছে ভাই। জিনিয়া তখন বিরক্ত মুখে বলে, তোদের এই প্রেম ব্রেকআপ ছাড়া আর কোনো টপিক নাই বুঝি? একঘেয়ে লাগছে। রুহান চুপচাপ সব শুনছিল। এবার সে হালকা হেসে বলে, জনি আসলে প্রেমে পড়ে না, প্রেমী ওকে পড়ে, তারপর ছ্যাঁকা দিয়ে পালায়। এই কথা শুনে চারপাশে আবার হাসির ঝড়। জনি মুখ কালো করে বসে থাকে, কিন্তু চোখের কোণে চিকচিক করা হাসি লুকিয়ে রাখতেও পারে না। হাসাহাসির মাঝখানে একটু বিরতি আসে। হঠাৎ করে সাব্বির চারপাশে তাকিয়ে বলে, আচ্ছা, আজ মিস তেজপাতা রহমান মানে রুহি কই? চোখে তো পড়লো না। শ্রেয়া কপালে ভাঁজ ফেলে, হ্যাঁ ঠিকই তো, সকাল থেকে দেখি নাই, ক্লাসেও ঢুকলো না, কই গেল? ঈশান মুচকি হেসে রুহানের দিকে তাকায়। তুই জানিস কিছু? তোর তো ওর উপর কড়া নজর থাকে, তাই না ভাই? সবাই হেসে ফেলে, কিন্তু রুহান এবার আর হাসে না। সে মুখ গম্ভীর করে, চোখ নামিয়ে চুপচাপ বসে থাকে। তার ঠোঁট একটুও নড়ে না, চোখে যেন একটা অন্যরকম ভাব। কারো কথায় সে শুনছে কিনা বোঝা যাচ্ছে না। রায়ান পাশে বসা রুহানের কাঁধে ঠেলা দিয়ে বলে, এই শুনেছিস, ঈশান তোকে ডাকছে না, আজকে ধ্যানে বসছিস নাকি? রুহান চুপ, চোখে মুখে একটা চাপা বিরক্তি, কিন্তু সে সেটা প্রকাশ করে না। সাব্বির গলায় টান দিয়ে বলে, মেয়েটা আজকে কি শিখ হয়ে গেছে নাকি? ও তো কখনো ক্লাস মিস করে না। রুহান মুখ তোলে না, চোখ একটু সরু হয়ে আসে। একটা অজানা চিন্তা তার মন ঘিরে ধরে। রুহি আসেনি কেন? তাহলে কি সত্যি সে অসুস্থ? হৃদয়ের এক কোণে অজানা এক টান লাগে, একটা চিনচিনে অনন্যভূতি ছড়িয়ে পড়ে বুকের বাঁদিকে, কিন্তু মুখে কিছুই বলে না রুহান। এবার মুখ খোলে জিনিয়া, ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি টেনে কণ্ঠে হালকা কৌতুক মিশিয়ে বলে, কে জানে, হয়তো কিছু একটা হয়েছে। সবাই তো জানে না সব কিছু, তাই না?
তার কথার মধ্যে যেন লুকানো ছিল এক ধরনের আত্মতৃপ্তি। তার চোখে মুখে একটা বিজয়ের ছায়া। সে জানে রুহি আজ কেন আসেনি, আর সে এটাও জানে আজ থেকে তার প্ল্যান শুরু হলো, রুহিকে কোচিং থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান। কেউ খেয়াল করল না জিনিয়ার চোখের কোণে বিজয় ঝিলিক। সবাই ব্যস্ত ছিল রুহানকে নিয়ে মজা করার চেষ্টায়, কিন্তু রুহান ততক্ষণে অন্য জগতে। সে কিছুই বলল না। তার চেহারায় এমন একটা অভিব্যক্তি ফুটে উঠল যেন কারো অনুপস্থিতি তাকে নাড়িয়ে দিয়েছে, কিন্তু সে তা প্রকাশ করবে না। আড্ডার এক পর্যায়ে আবার সবাই জনিকে নিয়ে মজা শুরু করলো। কেউ তার প্রেমিকাদের গুণে দিচ্ছিল, কেউ বলছিল এই তার 25 নম্বর গার্লফ্রেন্ড হবে। কেউ আবার বলছিল তোর জন্য একটাই মেয়ে যথেষ্ট না। জনি প্রথমে হাসছিল, তারপর একটু চুপ হয়ে গেল, মুখ শক্ত করে ফেলল। কিছুক্ষণ পরে রাগে ঠাস করে পানির বোতলটা মাটিতে ফেলে বলল, তোরা সব সময় আমায় নিয়ে শুরু করস তাই না? ধ্যাত। কেউ কিছু বুঝে ওঠার আগে এসে উঠে দাঁড়ালো, মুখটা লাল, চোখে রাগ। পায়ের জুতোটা ঠক করে মাটি চাপড়ে সে হাঁটতে শুরু করলো, কিন্তু সামনে না তাকিয়ে সে বন্ধুদের দিকে রাগি চোখে তাকিয়ে হাঁটছিল। অন্যদিকে রুহির বান্ধবী মিশমি মাঠের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল গেটের দিকে, কাঁধে ভারী ব্যাগ, হাতে বই, মাথা নিচু, ধীরে ধীরে পা ফেলে হাঁটছে। মেয়েটা বোকাশোকা টাইপ, অল্প কিছুতেই ভয় পায়, চোখে ভারী চশমা, আর কোমর অবধি লম্বা চুল এলোমেলোভাবে পড়ে আছে পিঠে। জনি তখনও পেছনের দিকে তাকিয়ে ঠাস করে গালি দিয়ে হাঁটছিল। তোদের একদিন ঠিক পাইছি দেখামো। ঠিক তখনই জনি আর মিসমির পিঠের সাথে পিঠ ধাক্কা খেয়ে যায়। মিসমি কিছু বুঝে ওঠার আগেই ব্যালেন্স হারিয়ে ছিটকে মাটিতে পড়ে গেল। তার বইগুলো ছিটকে একপাশে, চশমাটা কাত হয়ে গাল বেয়ে নেমে গেল, আর মুখটা ভয় আর অপমানে লাল হয়ে উঠল। মাটিতে পড়ে যাওয়া মাত্রই জনি ধপ করে থেমে গেল, মুখটা আরও লাল হয়ে উঠল। সে পেছন ফিরে মিসমির দিকে তাকিয়ে গর্জে উঠল, তুমি চোখে দেখো না নাকি? সামনে কিছু দেখতে পাও না? মিসমি চুপ, মাটিতে বসে দু হাত দিয়ে নিজের ব্যাগটা জাপটে ধরে আছে, ভয় পাচ্ছে স্পষ্ট। তার চোখের চশমাটা একপাশে পড়ে গেছে, চোখ দুটো বড় বড় কিন্তু ঝাপসা, তেমন কিছু সে পরিষ্কার দেখতে পাচ্ছে না। ঠোঁট কাঁপছে, যেন কিছু বলতে চাচ্ছে, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। ততক্ষণে আড্ডার জায়গা থেকে উঠে দাঁড়িয়েছে সবাই। রায়ান বলল, আরে ভাই, এত রাগ করতেছিস কেন? তুই তো সামনে তাকাসনি। সাব্বির মুখে ঠোঁট চেপে হাসি চাপতে চাপতে বলল, এমনিও তো তোর সব প্রেমিকাই ভয় পায়, এবার একজন তো পড়েই গেল। জনি গর্জে উঠল। এতক্ষণের বন্ধুদের সব রাগ মিসমির ওপর ঝাড়তে চাচ্ছে। সে বন্ধুদের বলে, চুপ কর, এটা ফানি না। রুহান এতক্ষণ কিছু বলছিল না, কিন্তু মিসমিকে মাটিতে বসে থাকতেও সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়েটা কাঁপছে, চশমা ছাড়া ঝাপসা চোখে তাকিয়ে কিছুই বুঝে উঠতে পারছে না। সে হালকা গলায় বলল, তুলে দে ওকে, চশমাটা খুঁজে দেখ, ভয় পেয়ে গেছে। ঈশান এগিয়ে গিয়ে মাটিতে পড়ে থাকা চশমাটা তুলল, ধুলা ঝাড়তে ঝাড়তে বলল, এই নাও, আর একটু হলেই ভেঙে যেত। জনি বিরক্ত মুখে মাথা ঘুরিয়ে দাঁড়িয়ে থাকলো, কিন্তু বাকিরা এখন সিরিয়াস। মিসমির মুখের ভয়ের ছাপ কারো চোখ এড়ায়নি। রুহান মিসমির দিকে তাকিয়ে একটু নরম গলায় বলল, তুমি ঠিক আছো? মিসমি ধীরে মাথা নাড়ল, কিন্তু ঠোঁটের কাঁপুনি থামল না। এটা সবার বুঝতে বাকি রইল না, এই মেয়েটা হঠাৎ ঝড়ে পড়ে গেছে। আর ঝড়টা ছিল জনি নামের একটা অপূর্ণাঙ্গ রাগ। জনি চলে গেল তৎক্ষণাৎ। রুহানরাও ক্লাস করে চলে গেল। একটা পুরনো কাঠের চেয়ার, পাশে পড়ার টেবিল, টেবিলের ওপর অগোছালো কিছু বই খোলা, পাশে রাখা পানির বোতল আর মাথা যন্ত্রণায় গুজে রাখা একজোড়া চশমা। রুহি মাথা নিচু করে চুপ করে বসে আছে, চোখের নিচে হালকা কালি, মুখে অস্বাভাবিক নীরবতা। জুহি ঘরের একপাশে দাঁড়িয়ে চিন্তিত চোখে বোনকে দেখছে। রুহির মা পাশের ঘর থেকে ডেকে ওঠেন, রুহিমা, এক গ্লাস দুধ দিয়ে যাস তো। রুহি কোনো উত্তর দেয় না। জুহি এগিয়ে গিয়ে বলে, আমি নিয়ে যাচ্ছি মা, আপু এখন একটু রেস্ট করুক। মা কিছু না বলে চুপ করে যান। ঘরে আবার নীরবতা নেমে আসে। তার মনে পড়ে সকালে ঘটে যাওয়া ঘটনাটা। খালিদ মহল্লার এক বিকৃত মানসিকতার মানুষ,
আজ সকালেও এসেছিল তাদের বাসায়। খালিদকে রুহি বহুদিন ধরেই চেনে। তাদের পাশের রাস্তায় একটা ছোট মুদি দোকান আছে, সেখানেই বসে থাকে সে। বয়স 45-এর ঊর্ধ্বে। প্রায়ই রুহি বা তার মা বোন গেলে চোখে মুখে একটা অদ্ভুত হাসি নিয়ে তাকিয়ে থাকতো। প্রথমে পাত্তা দেয়নি রুহি, ভেবেছিল হয়তো এমনি, কিন্তু কিছুদিন পর থেকে এসে খোলাখুলিভাবে কথা বলা শুরু করলো। রোজ তোমায় দেখলে মনটা ভালো হয়ে যায় রুহি, তুমি যদি একটু হাসো দিনটা ভালো কাটে। রুহির গা গুলিয়ে উঠত, কখনো চোখ পাকিয়ে তাকাতো, কখনো উত্তর না দিয়ে চলে যেত, কিন্তু তাতে কোনো পরিবর্তন হয়নি, বরং ধীরে ধীরে কথাগুলো আরও ব্যক্তিগত হতে থাকে। একদিন দোকানের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় খালিদ বলে বসেছিল, তোমার মতো সুন্দরী মেয়ে একাই থাকবে, সংসার করতে জানতে হয়, আমি শিখিয়ে দিতে পারি। রুহি থমকে গিয়েছিল, কিন্তু নিজের সম্মান, নিজের পরিবার, সবকিছুর কথা ভেবে সেদিন মুখ খোলেনি। কিন্তু আজ সকালে সে সীমা ছাড়িয়ে গিয়েছিল। দরজায় এসে দাঁড়িয়ে গলা খেকিয়ে বলে, তোমার মায়ের কথা আমি বুঝি, তিনিও বোঝেন। এখন সময় আছে, তুমি রাজি হলে আমি এক্ষুনি কথা বলি, বিয়েটা হয়ে যায়। আমি খেয়াল রাখবো তোমার মা বোনেরও। তার কণ্ঠে ছিল অদ্ভুত এক অধিকার বোধ, এক ধরনের দয়া মিশ্রিত বিকৃত চাহনি। রুহির মাথায় আগুন ধরে যায়। সে চিৎকার করে বলে ওঠে, আমার দরজা দিয়ে আর কখনো ঢোকার সাহস করবেন না খালিদ চাচা। নিজেকে আয়নায় দেখে আসেন একবার। আপনি যে লেভেলের লোক, তাতে আপনাকে সম্মান দিয়ে কথা বলা যায় না। আজ যা করেছেন তার জন্য যদি একটু লজ্জা থাকতো, আপনি মাটিতে মুখ ঢাকতেন। খালিদ কিছুটা থমকে যায়, কিন্তু তারপর মুখ শক্ত করে বলে ওঠে, আমি চাইলে 1 মিনিটে তোমাদের রাস্তা বন্ধ করে দিতে পারি। আমার মতো লোককে অপমান করলে টিকতে পারবে না তুমি। মহলার একপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন প্রতিবেশী তখনও তাকিয়েছিল। কেউ চোখ নামিয়ে নেয়, কেউ একটু দমে যায়। এক বৃদ্ধা চাপা গলায় পাশের জনকে বলেও ফেলে, খালিদ আগেও এরকম করেছিল আরেকটি মেয়ের সাথে, কিন্তু কেউ কিছু বলেনি। কেউ কিছু বলে না, কেউ এগিয়ে আসে না। রুহি ঘৃণায় মুখ ঘুরিয়ে বলে, আপনার মতো লোকদের জন্যই মেয়েরা প্রতিবাদ করতে ভয় পায়, কিন্তু আমি ভয় পাই না, বুঝলেন? আর যদি একবারও এই গলির আশেপাশে আপনাকে দেখি, সরাসরি থানায় গিয়ে। এই অপমান সহ্য করতে না পেরে খালিদ তেড়ে আসতে চেয়েছিল, কিন্তু পেছন থেকে কয়েকজন পুরুষ লোক একটু নড়ে চড়ে ওঠে। তাতে খানিক থমকে যায় সে। অবশেষে নিচু গলায় সাপে গলগল স্বরে বলে, এই মেয়েটা যেমন মুখের তেমনই ফল পাবে, মনে রাখিস। তারপর ধীর পায়ে চলে যায়। রুহি দরজা বন্ধ করে দেয়। ঘরের ভিতর তখনও তার হাত কাঁপছিল, কিন্তু চোখে ছিল এক কঠিন দৃঢ়তা। তবুও কোথাও এক ফোঁটা ভয় জমে গিয়েছিল মনে। ভয়টা খালিদের নয়, ভয়টা এই সমাজের, যে সমাজ শুধু চেয়ে দেখে, প্রতিবাদ শুনতে পায়, কিন্তু কিছু করে না। রুহির আজকের দিনটায় খারাপ যাচ্ছে। একদিকে জিনিয়ার ফাত, অন্যদিকেই খালিদ। পরের দিন সকাল। রুহি তাড়াহুড়ো করে রেডি হয়ে নেয় কোচিং সেন্টারের উদ্দেশ্যে। আজ তার পরনে অফ হোয়াইট সালোয়ার কামিজ, সঙ্গে হালকা সাদাটে ওড়না। চোখে মুখে একটা চাপা আতঙ্ক, যদি আজ কোচিং থেকে তাকে বাদ দিয়ে দেয়। আবার মনে মনে সে নিজের উপর বিশ্বাস রাখে, আজ যাই হোক সাফওয়ানদের মুখোশ খুলবেই। চট করে চা খেয়ে বেরিয়ে পড়ে সে। তার হৃদয়ের গভীরে একটাই পরিকল্পনা বাজছে, আজ প্রমাণ জোগাড় করতেই হবে। রুহির প্ল্যান অনন্য অনুযায়ী সে আসার আগে আফনান কোচিং সেন্টারে পৌঁছে গিয়েছিল। পৌঁছেই একটু ফাঁক পেয়ে সাফওয়ান আর তার বন্ধুদের কাছে গিয়ে আলাপ জুড়ে দেয়। কথা বলার ধরনটা এমন রাখে যেন সেও রুহির বিরুদ্ধে ষড়যন্ত্রে শরিক হতে চায়। আফনান কৌশলে বলে ওঠে, ভাই, এই রুহি ম্যামকে দেখে তো একদমই সহ্য হয় না। ক্লাসে ঢুকলেই পড়া থেকে মন উঠে যায়। আজ যদি আবার ক্লাসে নেয় তাহলে মেজাজটাই খারাপ হয়ে যাবে। সাফওয়ান হেসে ফেলে, মুখ টিপে বলে, কচু ক্লাস নিবে রে ভাই, আমরা কি সে অবস্থা রাখছি নাকি? কালকে স্যার কি বলেছিল শুনিসনি? আজকে একটা ব্যবস্থা হবে দেখিস। ওদের হাসির রোল পড়তে থাকে। এরই মধ্যে সাফওয়ানের এক বন্ধু গলা মিলিয়ে যোগ করে, আর যদি ব্যবস্থা না করে তাহলেও সমস্যা নেই, আজ আবারও নাটক করব, বলবো কিছুই বুঝিনি, রাগিয়ে তুলবো, যাতে রেগে গিয়ে আমাদের সাথে খারাপ ব্যবহার করে।
আর তারপর স্যারকে গিয়ে বিচার দিব, একবারে ফিনিশ। সবাই হো হো করে অট্টহাসিতে ফেটে পড়ে। চারপাশে তাদের ষড়যন্ত্রের গন্ধ ছড়িয়ে পড়ে। আর এই পুরো কথোপকথন একটা একটা শব্দ আফনান তার মোবাইলে নিখুঁতভাবে রেকর্ড করে নেয়। তার চোখে মুখে ফুটে ওঠে হালকা একটা নিশ্চিন্তের ছায়া। প্রথম ধাপে সফলতা এসেছে। ওদের কথা বলার মাঝে রুহি ক্লাসে উপস্থিত হয়। আর রুহিকে দেখে সাফওয়ানরা একটু চাপা হাসি হাসে, যেন এখনই ওকে বিরক্ত করতে যাবে। রুহি একা আসেনি, সে সিইওকে বলে রেখেছে আসার জন্য, এবং তিনিও কিছুক্ষণ পরে এসে উপস্থিত হন। রুহি সিইওকে সম্মানের সাথে বলে, কাল ওদের মুখের কথা আপনি বিশ্বাস করেছিলেন, এবং আজ আমি আপনাকে এবং ক্লাসে উপস্থিত সবাইকে একটা রেকর্ড শোনাতে চাই। এরপর আপনি আমার বিরুদ্ধে যা ব্যবস্থা নেবেন তাই মেনে নেব। সিইও বলেন, ঠিক আছে, শোনাও। এরপর রুহি আফনানকে বলেন, আফনান, রেকর্ডটা অন করো। এই কথাটা শুনে সাফওয়ানদের মুখ চুপসে যায়। হয়তো তারা কিছুটা বুঝতে পারে এখন কি হতে চলেছে। আফনান সাথে সাথে রেকর্ড চালু করে। রেকর্ডে স্পষ্ট শোনা যায় আফনান এবং সাফওয়ানদের সেই ষড়যন্ত্রের কথাগুলো, যেগুলো তারা কিছুক্ষণ আগেই বলেছিল। পুরো ক্লাস মনোযোগ দিয়ে সব কথা শোনে। সব শুনে সিইও রেগে যান। তিনি গর্জে উঠে বলেন, সাফওয়ান, তোমার এত সাহস হলো কি করে এত জঘন্য কাজ করার? সাফওয়ানরা সবাই ভয় পেয়ে যায়। রুহি তখন শান্ত গলায় সিইওকে বলে, ওদের সাহস অন্য কেউ দিয়েছে, কিন্তু সেটা এখন জানাটা জরুরি নয়। এখন আপনি কি করবেন সেটা বলুন। সিইও একটু লজ্জিত হয়ে যান। মেয়েটার ওপর কাল রেগে গিয়েছিলেন, অথচ এখন দেখছেন সে কত সৎ এবং দায়িত্ববান। এরপর ক্লাসের অনেক স্টুডেন্ট একসাথে বলে ওঠে, স্যার, আমরা চাই রুহি ম্যাডাম আমাদের পড়ান, উনি অনেক ভালো পড়ান। সব শুনে সিইও রুহির দিকে তাকিয়ে বলেন, আমি ভুল বুঝেছিলাম আপনাকে, সরি। আপনি এই কোচিংয়ে থাকবেন, ওদেরকে পড়াবেন, আর এখান থেকে বেরিয়ে যাবে সাফওয়ানরা। এরপর সাফওয়ানদের উদ্দেশ্যে কঠিন গলায় বলেন, বেরিয়ে যাও এখান থেকে, না হলে তোমাদের গার্ডিয়ানদের কল করব। সাফওয়ানরা অনেক অনুনয় বিনয় করে, কিন্তু সিও তাদের কথা শোনেন না। শেষ পর্যন্ত সাফওয়ানরা দুঃখী মুখ করে কোচিং থেকে বেরিয়ে যায়। রুহি স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর সে মন দিয়ে বাকিদের ক্লাস নেয়। ক্লাস শেষে বাইরে এসে রুহি আফনানকে ধন্যবাদ জানায়। আজ ছেলেটা পাশে না থাকলে এত বড় একটা সত্যি এত সহজে প্রকাশ করা হয়তো সম্ভব হতো না। রুহি কোচিং থেকে সোজা ভার্সিটির দিকে রওনা দেয়। চোখে মুখে ফুটে আছে একরাশ খুশি, ঠোঁটের কোণে তৃপ্তিময় এক হাসি, যেন তার বিজয়ের সাক্ষ্য বহন করছে। আজ তার মনটা অন্যরকম হালকা। ক্যাম্পাসে পৌঁছে সরাসরি মিথিলার কাছে গিয়ে বসে পড়ে। মিথিলা, তোরা একটা দারুণ খবর দিই বলে সে সবকিছু খুলে বলে। মিথিলা চোখ বড় বড় করে শোনে, তারপর খুশি হয়ে বলে, ওয়াও, গুড জব রুহি। তবে একটা কথা মনে রাখ, প্লিজ জিনি আপুর থেকে দূরে থাকবি। দেখলি না কিভাবে তোকে পিছন থেকে ছুরি মারলো? রুহি চোখের কোণে এক ঝলক আত্মবিশ্বাস নিয়ে বলে, যত যাই করুক আমাকে দমাতে পারবে না ও। আমি জানি আমি কি করেছি। ক্লাস শেষে রুহি আর মিথিলা ক্যাম্পাসের দিকে আসে। ওরা এসে পৌঁছায় ঠিক সেই জায়গায় যেখানে বসেছিল রুহান আর তার বন্ধুরা, জিনিয়া, শ্রেয়া, রায়ান, জনি ইত্যাদি। রুহান দূর থেকে রুহিকে দেখে। কেন জানি তার ভেতরে একটু শান্তির হাওয়া বয়ে যায়। হয়তো গতকাল রুহিকে না দেখে একটা অস্থিরতা কাজ করেছিল, কিন্তু মুখে সেই ভাব প্রকাশ পায় না। গম্ভীর চেহারায় একবার তাকায়, তারপর চোখ সরিয়ে নেয়। রুহিকে আসতে দেখে ওদের টেবিলে এক ধরনের অস্বস্তি ছড়িয়ে পড়ে। সবাই চুপচাপ শুধু চোখাচোখি করতে থাকে। জিনিয়া রুহির হাসি মাখা মুখ দেখে খানিকটা হতভম্ব হয়ে পড়ে। সে ধীরে ধীরে দাঁড়িয়ে যায়। রুহি আত্মবিশ্বাসী ভঙ্গিতে তার দিকে এগিয়ে আসে। খুব কাছে গিয়ে দাঁড়ায়, চোখে চোখ রেখে মুচকি এসে বলে, এভাবে নিশ্চয় আশা করেননি মিস জিনিয়া চৌধুরী, কিন্তু কি বলুন তো, আপনি আমার কথা ভেবে এত কিছু করলেন, আর আমি কি আপনাকে খালি হাতে ফেরাতে পারি? একটা ধন্যবাদ তো দিতেই পারি। রুহান স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে রুহির দিকে। জিনিয়া চমকে ওঠে, চোখে মুখে বিস্ময়। বাকিরা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। কারো কিছুই মাথায় ঢুকছে না। একটা থমথমে পরিবেশ তৈরি হয়। জিনিয়ার চোখের পলক একবার কাঁপে। রুহির ঠান্ডা অথচ তীক্ষ্ণ কথাগুলো যেন তার ভেতরে ছুরি হয়ে বিঁধে যায়।
বুঝে গেছে রুহি সব জেনে ফেলেছে। সে ধীরে ধীরে রুহির দিকে এগিয়ে এসে গলায় তিক্ততা নিয়ে বলে, তুমি আসলেই খুব চালাক রুহি, না হলে এত তাড়াতাড়ি বোঝা সম্ভব হতো না। রুহি ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, আপনার মতো লোকের চিন্তা তো সবসময় পেছন দিকেই আসে, সামনে দাঁড়িয়ে কিছু বলার সাহস থাকে না, তাই ধরতে আমার সময় লাগেনি। রুহান একটু নড়ে চড়ে ওঠে, তার চোখ তীক্ষ্ণ হয়ে উঠেছে। পাশে থাকা রায়হান ফিসফিস করে বলে, এরা দুজন কি বলছে এসব? কেউ কিছু বুঝতে পারিস? জনি চোখ বড় বড় করে তাকিয়ে বলে, আম্মু মনে হচ্ছে একজন আরেকজনকে খাইয়া ফেলবে এখন। ঈশান গম্ভীর মুখে বলে, দুজনের টেনশন দেখে মনে হচ্ছে আগুন লাগবে যে কোনো সময়। জিনিয়ার চোখে আগুন, সে এবার উচ্চ গলায় বলে, তুমি ভাবছো তুমি কার সঙ্গে খেলছো? আমি জিনিয়া চৌধুরী, যার কথায় মানুষের ভাগ্য পাল্টে যায়। রুহি চোখ সরায় না, বরং এক পা এগিয়ে আসে। আপনার পরিচয় যদি সত্যি এত ওজন থাকতো তাহলে পেছনে ফাঁদ পেতে আমাকে নামানোর চেষ্টা করতেন না, সামনাসামনি লড়তেন। চারপাশটা থেমে যায়। শ্রেয়া ও রিয়া একে অপরের দিকে তাকায়, কারো মুখে কথা নেই। জিনিয়ার মুখ লাল হয়ে ওঠে রাগে। তুমি ভুলে যাচ্ছ তোমার জায়গাটা কোথায়। আর আপনি ভুলে যাচ্ছেন আপনি কিভাবে নিচে নামছেন। রুহির গলা ঠান্ডা, কিন্তু শব্দগুলো যেন ছুরির মতো। জনি রুহানের কানের কাছে গিয়ে বলে, ভাই দেখ, এখানে লাইভ ফায়ার শো চলছে। রুহান এখনো বুঝতে পারছে না এই দুটো এইভাবে সাপে নেউলের ন্যায় ঝগড়া করছে কেন। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রুহির চোখের দিকে, যেই চোখ তেজে ভরা। জিনিয়া ফোঁস করে বলে, তোমার মতো মেয়েরা কিছুদিন হাঁসফাঁস করে, তারপর নিজেই থেমে যায়। আর আপনার মতো মেয়েরা মানুষকে গর্তে ফেলতে গিয়ে একদিন নিজেই পড়ে যায়। রুহির ঠোঁট বাঁকানো বিদ্রুপে ভরা। শ্রেয়া মুখ চেপে ধরে ফিসফিসায়, এভাবে কেউ জিনিয়াকে বলছে? আমি বিশ্বাস করতে পারছি না। জিনিয়া এবার আর নিজেকে ধরে রাখতে পারে না। তুমি ভাবছো তুমি জিতেছো, কিন্তু এটা তো কেবল শুরু। রুহির চোখে বিদ্রুপ ফুটে ওঠে। শুরুটা আমি করিনি, কিন্তু শেষটা আমি করব। রুহান এবার আর চোখ সরিয়ে নিতে পারে না। তার মধ্যে প্রথমবারের মতন সত্যিকারের কৌতূহল জন্মায়। এই মেয়েটাকে এত সাহস, এত ঠান্ডা মেজাজ, এর পেছনে ঠিক কি আছে? রুহি তখন মিথিলাকে ডাকে, চল, এই লোক দেখানো সার্কাসের আর দরকার নেই। মাথা উঁচু করে হেঁটে চলে যায় রুহি। পেছনে ফেলে যায় স্তব্ধ দাঁড়িয়ে থাকা মানুষগুলো, আর একটা অদৃশ্য ধাক্কা যা সবার মনে ছড়িয়ে পড়ে। জিনিয়া স্থির দাঁড়িয়ে থাকে, চোখে আগুন জ্বলছে। রুহির চলে যাওয়ার পানে তাকিয়ে থাকে, ঠিক যেন তার চোখ দিয়ে পুড়িয়ে ফেলতে চাইছে মেয়েটাকে। ঠোঁট কামড়ে রাগ চেপে ধরে। সে হার মেনে নেবে না, কিন্তু এখন কিছু বলার মতন অবস্থায় নেই। রুহান ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তার গলা নিচু কিন্তু গম্ভীর। জিনিয়া তুই ঠিক কি করেছিস? জিনিয়া কিছু বলে না, শুধু একবার তাকায় রুহানের চোখে। সেই দৃষ্টিতে অভিমান, হতাশা আর একরাশ ক্ষোভ। কয়েক সেকেন্ড কেটে যায়, কারো মুখে কোনো শব্দ নেই। তারপর ধীরে ধীরে সে নিজের ব্যাগটা কাঁধে তুলে নেয়, চুল ঠিক করে আরেকবার চোখ সরিয়ে নেয় রুহানের থেকে। চুপচাপ চলে যায় সে। পেছনে রেখে যায় অনেকগুলো অবাক মুখ, অনেকগুলো অনুচ্চারিত প্রশ্ন। রায়ান ফিসফিস করে বলে, বাহ, এটা কি কিছুই বুঝলি তুই? জনি আস্তে করে বলে, মনে হচ্ছে সিনেমার ক্লাইম্যাক্স চলছে আর আমরা এখন এক্সট্রা ক্যারেক্টার। ঈশান শুধু মাথা নাড়ে। কিছু তো একটা হয়েছে, বড় কিছু। রুহান চুপ, তার চোখ যেন দূরে হেঁটে যাওয়া রুহির পেছনে আটকে গেছে। তার মুখে কোনো শব্দ নেই, কিন্তু ভেতরে কিছু একটা জেগে উঠেছে, যেটা সে এখনো নিজেও বুঝতে পারছে না। কয়েকদিন সব কিছু স্বাভাবিকভাবেই যায়। ক্যাম্পাসে হাসি, মজা, ক্লাস, টিউশনি সব যেন ঠিকঠাক চলছিল। তবে এই স্বাভাবিকতার আড়ালে জমছিল এক অদৃশ্য উত্তেজনা, যা কেউ টের পাচ্ছিল না। কেউ বা চাইলেও পাত্তা দিচ্ছিল না। রুহানদের গ্রুপে হঠাৎ করে ঈশান আর জনি মাঝে মাঝেই রুহির প্রশংসা করতে শুরু করে। মেয়েটার এত সাহস, মনে ভয়টা নেই, আরও অনেক ধরনের কথা। রুহান এসবের কোনো মন্তব্য করে না, চুপচাপ গম্ভীর মুখে শুনে যায়। কিন্তু তার চোখের স্থিরতা বলে দেয় সে শুনছে, ভালো মতোই শুনছে। জিনিয়া চুপ থাকে, ঠোঁটে সামান্য হাসি,
কিন্তু ভেতরে এক একটা কথায় যেন আগুন জ্বলে ওঠে, ঈর্ষার আগুন। এই মেয়েটা কে? সবাই ওকে নিয়ে কথা বলছে কেন? তবে মুখে কিছু বলে না সে। জিনিয়া চুপ মানে কিছু একটা ঘটবেই। তার চুপ থাকা মানেই ভয়ঙ্কর কিছু পরিকল্পনা বুনছে সে। আর সেটা ভালোই জানে শ্রেয়া আর রিয়া। জিনিয়ার বন্ধু হলেও ওর বিরুদ্ধে গেলেই বিপদ। ওর বাবা একজন প্রভাবশালী পার্টি নেতা, যার নাম শুনলেই শিক্ষক থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত একটু নরম হয়ে যায়। তাই কেউ জিনিয়াকে চটায় না। তবে রুহি, সে কারো ক্ষমতা কিংবা ভয় দেখানোতে পাত্তা দেয় না। জিনিয়াও সেটা বুঝে গেছে। আর এই উপলব্ধি তাকে আরও বেশি অস্থির করে তুলছে। এই কদিন রুহি আর রুহানদের সামনে তেমন আসছে না। দূর থেকে চোখাচোখি হয় মাঝে মাঝে, কিন্তু সেই চোখে নেই কোমলতা, নেই কোনো হাসি। আছে কঠোরতা আর এক অপরূপ অভিমান। তবে রাত হলেই দুটি আলাদা ঘরে, আলাদা ছাদের নিচে দুজনেই ভাবে একজন আরেকজনকে। কি যেন একটা হচ্ছে ভেতরে, এক ধরনের অনন্যাভূতি, যার নাম তারা জানে না, বা জানলেও স্বীকার করতে চায় না। নিজেকে বোঝায়, ও এমন কেন? ওকে ভুলে গেলেই ভালো। আমি কেন ভাবছি ওকে? কিন্তু অনন্যাভূতিটা কি যুক্তি মানে? তাদের মধ্যকার অপরূপ অভিমান যেন দিনে দিনে বাড়ে, অথচ হৃদয়ের টান আরও গভীর হয়। ঝড়ের আগের সন্ধ্যা যেমন নিস্তব্ধ থাকে, তেমনি সব কিছু যেন থেমে আছে এক ভয়ঙ্কর মোড় নেওয়ার আগে। শুক্রবার রাত, চারিদিকে ঘন নীরবতা। শহরের কোলাহল যেন হঠাৎ থেমে গেছে। রাস্তার বাতিগুলো ঝিমিয়ে পড়া আলো ছড়াচ্ছে, যেন ক্লান্ত হয়ে গেছে তারাও। হালকা ঠান্ডা বাতাস বইছে, মাঝে মাঝে দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছে। এই সময়টায় রাস্তায় কাউকে দেখা যায় না প্রায়। সব কিছু গা ছমছমে লাগছে। হসপিটালের পুরনো দালানটা যেন আরও রহস্যময় লাগছে রাতে। দেওয়ালের ছায়া গাঢ় হয়েছে, করিডোরের আলো কিছুক্ষণ পর পর ঝিমিয়ে উঠছে। মিথিলা চুপচাপ বসেছিল আপুর মাথার পাশে। কিছুক্ষণ আগেই তার আপুর কণ্ঠে ব্যথা আর আনন্দ মিশে জন্ম নিয়েছে একটি নতুন প্রাণ। চোখে জল নিয়ে হাসছিলেন তার আপু। মিথিলার হাত ধরে বলেছিলেন, কিন্তু সেই উষ্ণ মুহূর্ত ভেঙে দিয়ে ফোন আসে মিথিলার মায়ের। গলার স্বর কাঁপছিল। তোর বাবা ভালো নেই রে মা, যে ওষুধগুলো বললাম এক্ষুনি নিয়ে আয়, খুব দরকার। মিথিলা মুহূর্তেই স্থির হয়ে যায়। একদিকে সদ্য মা হওয়া বোন একা হাসপাতালের কক্ষে, অন্যদিকে তার অসুস্থ বাবা শ্বাসকষ্টে ভুগছেন। অগত্যা উঠতেই হয় মিথিলাকে। দুলাভাই ড্রাইভার সহ যেতে বলেছিল, কিন্তু সে না করে দেয়। আপু একা, এই সময়ে কাউকে দরকার হলে কি করবে? আমি একাই যাই বলে বেরিয়ে পড়ে। হসপিটালের দরজা পেরিয়ে যখন সে রাস্তায় নামে, তখন এক অদ্ভুত শূন্যতা তার চারপাশ ঘিরে ধরে। চোখে মুখে ক্লান্তি, মনে দুশ্চিন্তা, আর বুকের ভেতর কেমন একটা অজানা ভয়। এই রাতের শহরটা যেন চেনা লাগে না আজ। মিথিলা হাঁটছিল ধীর পায়ে, হাতে বাবার ওষুধের ব্যাগ। রাস্তার বাতিগুলো মাঝে মাঝে নেমে যাচ্ছে। সে দ্রুত হাঁটার চেষ্টা করলেও একা মেয়ে হিসেবে একটা অজানা ভয়ের ভার তার কাঁধে চেপে বসে। ঔষধের দোকান থেকে বেরিয়ে ফোনে মাকে বলতে যাচ্ছিল, নিয়ে আসছি, এক্ষুনি আসছি। এমন সময় পেছন থেকে একটা ছায়া এগিয়ে আসে। অচেনা কণ্ঠে কেউ বলে, এই যে শুনতেছেন, একটু দাঁড়ান তো। মিথিলা ভয়ে পেছনে তাকায়। তিনজন লোক, চেহারায় শয়তানি হাসি। একজন বলে, রাতে একা একা মেয়ে হসপিটালে যায়, আবার একা ফিরে, খারাপ লাগে না? মিথিলা কিছু না বলে হাঁটতে শুরু করে। তখনই অপর একজন পথ আটকে দাঁড়ায়। দেখি তো ব্যাগে কি আছে, ওষুধ না প্রেমপত্র? মিথিলা পিছু হটতে থাকে। হঠাৎ বাইকের শব্দ কানে আসে। আলো এসে পড়ে গায়ে। এক ছেলেকে দেখে প্রথমে ভয় পায়, তারপর চিনতে পারে রায়ান। রায়ান মূলত এসেছিল তার ছোটবেলার একজন বন্ধুকে দেখতে। তার বন্ধু অ্যাক্সিডেন্ট করেছিল বিকালে, এবং তাকে পাশের একটা হসপিটালে ভর্তি করানো হয়েছে। সে তাকে দেখে বাড়ি ফিরে যাওয়ার জন্য বের হতেই দূর থেকে মিথিলাকে দেখে চিনে ফেলে। মিথিলা? রায়ান বাইক থামিয়ে নিচে নামে। রায়ান ভাইয়া, ওরা? রায়ান কিছু না শুনে সামনে দাঁড়িয়ে যায়। কঠিন গলায় বলে,
চলে যাও এখান থেকে। তিনজন লোক একটু পিছু হটে, তবে চলে না, ফিসফিস করে। এই তো প্রেমিক এসে গেছে, এখন দুজনেরই পালাবই হয়তো। মিথিলা ভয়ে রায়ানের বাহু খামচে ধরে বলে, আমাকে একটু পৌঁছে দেবেন, ভয় করছে। রায়ান মাথা নাড়ে। চলো। মিথিলা হেলমেট পরে উঠে পড়ে বাইকে। রায়ান বাইক স্টার্ট দিতে যাবে তখন পেছনের লোকগুলো ফিসফিস করতে থাকে। একজন ঠোঁট বাঁকিয়ে বলে, আরে বুঝতে বাকি আছে, বাচ্চা তো ওই হসপিটালে প্রসব হয়েছে, এখন পালিয়ে যাচ্ছে বিয়ের আগেই। মিথিলার চোখ ছলছল করে ওঠে। রায়ান দাঁতে দাঁত চেপে গাড়ি থেকে নামে, কিন্তু একজন যখন বলে বসে, এই মেয়ে দেখতে ভদ্র, কিন্তু রাতে একা একা হসপিটালে আসে, পরে বাইকে উঠে পালায়। না না, নষ্ট মেয়ে না হলে এমন করে? এইবার আর রায়ান নিজেকে সামলে রাখতে পারে না। সে ঝাঁপিয়ে পড়ে সামনে থাকা ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। একটা শব্দ আর বলবি না, বুঝেছিস? ছেলেগুলোর একজন পড়ে গিয়ে উঠে দাঁড়ায়, মুখে রক্ত লেগে যায়। আর তখনই তারা চারপাশে চিৎকার শুরু করে দেয়। এই যে সবাই, এই ছেলে মেয়ে দুটো এখানে খারাপ কাজ করছিল, আমরা বাধা দিতে গেলে আমাদের মারধর করলো। চিৎকারে চারপাশে দোতলা তিনতলা বাড়ির জানালা খুলে যায়। দোকানপাটের সামনে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ, রিক্সাওয়ালা, পথচারী সবাই ছুটে আসে। কি হয়েছে? কি করছে এই ছেলেমেয়েরা? ওই তিনটে ছেলে বলেই চলে। হসপিটাল থেকে বেরিয়ে অন্ধকারে এসে বাইকে চড়ে পালাচ্ছিল। এদের আচরণ দেখে তো বোঝা যাচ্ছে দীর্ঘদিনের প্রেম। চারপাশের মানুষজন ফিসফিস শুরু করে। ছেলেটা তো একেবারে অগ্রাসী, নিশ্চয়ই হাতে নাতে ধরা পড়ে গেছে। এদের জন্যই সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। রায়ান তখনও ভেতরে ফুঁসছে। সে চিৎকার করে বলে, আপনারা কেউ জানেন না আসলে কি হয়েছে। মিথিলা বিপদে পড়েছিল, আমি শুধু সাহায্য করতে গিয়েছি। কিন্তু তখনই একজন মাঝবয়সী ব্যক্তি বলে ওঠে, তাহলে হাতে হাত লাগলো কেন? লোক মারলে কেন? ভালো কাজ করলে পালানোর কি দরকার ছিল? একজন বৃদ্ধ লোক তখন এগিয়ে এসে বলে, আমার বয়সের ছেলে মেয়েও এত রাত করে ঘরে ফেরে না। এরা হসপিটাল থেকে একসাথে বেরিয়েছে, বাইকে উঠেছে, লোকজন বাধা দিলে মারধর করেছে। এদেরকে আলাদা করে রাখা যায়? এক নীরবতা নেমে আসে। তারপরে বৃদ্ধ লোকটা বলেন, এই ছেলেটাকে এখানে, মেয়েটাকে বিয়ে করতে হবে। সমাজে থেকে এভাবে কিছু করা যাবে না। লোকেরা সমর্থন জানায়, হ্যাঁ, বিয়ে দিতে হবে। এই অবস্থায় তো সম্মানের বিয়ে ছাড়া উপায় নেই। একই তো যা অবস্থা, এক্ষুনি মসজিদের হুজুর ডাকতে হবে। মিথিলা হতবাক হয়ে যায়। রায়ান থমকে দাঁড়ায়। কারো মুখে কথা নেই, শুধু অন্ধকার রাতটা যেন আরো গা ছমছমে হয়ে ওঠে। চিৎকার, চেঁচামেচি, ধাক্কাধাক্কি, অপমান আর কুৎসিত অভিযোগের ভিড়ে মিথিলা অসহায়ভাবে দাঁড়িয়ে থাকে। তার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু পড়ছে। একসময় সে দু হাত জোর করে কাঁদতে কাঁদতে বলে, আমার বাবা অসুস্থ, আমি শুধু ঔষধ আনতে বের হয়েছিলাম, প্লিজ আমাকে যেতে দিন। কিন্তু কেউ একটিবারের জন্য তার কথায় কর্ণপাত করে না। এইসব নাটক আমরা অনেক দেখেছি। ভালো মেয়ে হলে একা রাতে ঘুরে না। এইসব মেয়ে পরে আবার ধর্ষণের মামলা করে। কেউ কেউ মিথিলার কান্না দেখে চোখ কুঁচকে বলে, ওর অভিনয় বেশ ভালো। রায়ান গলা শুকিয়ে গিয়েছে, মুখে আর কোনো কথা নেই। সে শুধু তাকিয়ে থাকে সেই লোকগুলোর দিকে, যারা একে একে তার ও মিথিলার জীবনকে শূন্য করে দিচ্ছে। এক পর্যায়ে হুজুর ডাকা হয়। দোকানের পেছনে ছোট একটি খালি ঘরেই তড়িঘড়ি করে তৈরি হয় বিয়ের মঞ্চ। কেউ একজন পুরনো সাদা একটা চাদর এনে দেয়। মিথিলার মাথায় তা চাপিয়ে দেওয়া হয়, যেন সে লজ্জায় মুখ ঢাকে। মিথিলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। রায়ান স্তব্ধ হয়ে বসে থাকে। তাকে কেউ প্রশ্ন করে না সে রাজি কিনা, কারণ সমাজের রায় ইতিমধ্যেই হয়ে গেছে। নিকাহ পড়িয়ে দেওয়া হয়। ততক্ষণে ছেলেগুলো সাইড থেকে পুরো বিয়েটা ভিডিও করে রেখেছে। ভিডিওতে তারা ক্যাপশন দিয়ে আপলোড করে, অপরাধ করতে গিয়ে ধরা খাওয়া কাপল, সমাজের চাপে মেনে নিল বিয়ে। ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন ফেসবুক গ্রুপে, ইনস্টাগ্রামে, টিকটকে। লাইক, কমেন্ট, শেয়ার, ঠাট্টা, ট্রোল সব কিছু শুরু হয়ে যায়। চারপাশটা ক্রমে ফাঁকা হয়ে আসছে। যারা একটু আগেও চিৎকার করছিল, রায়ান মিথিলাকে শাসাচ্ছিল, তারা একে একে ফিরে যাচ্ছে নিজেদের ভেতরে
এক প্রকার বিজয়ের হাসি নিয়ে। বিয়ে হয়ে গেছে, কাগজপত্র নয়, শুধু সমাজের চোখে একটা অনিবার্যতা। রায়ান আর মিথিলা এখন স্বামী স্ত্রী। মিথিলা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে। কে একজন বিদায় নেওয়ার আগে ওর মাথায় আলতো করে ওড়নাটা ঠিক করে দিয়েছে। তার হাতে সেই সময় দেওয়া হয়েছে দুটো চুড়ি আর নাকে একটা পাথরের নাকফুল, যেন সমাজের চোখে একটা পূর্ণতা।